হ্যালো বন্ধুরা, আমি রাজর্ষি এবং তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অজানা সত্যের আরও একটি মারাত্মক ভয়ের হরর এপিসোডে। বন্ধুরা, আজকের এপিসোডটাকে শুরু করবার আগে আমি একটি জরুরি বার্তা তোমাদের সকলের কানে কানে পৌঁছে দিতে চাই, এবং এই জরুরি বার্তাটা কি সেটা শোনার জন্য তোমরা ইতিমধ্যেই হয়তো আগ্রহী হয়ে গেছো। বন্ধুরা, যেহেতু নতুন সাল পড়েছে 2026, তো আমরা এই নতুন সালে একটা নতুন জিনিস শুরু করতে চাইছি, যেটা শোনবার পর তোমরা প্রত্যেকেই অনেক উৎসাহিত এবং আনন্দিত হবে। কিন্তু এই জিনিসটা কি, আমি কি শুরু করতে চলেছি, এইটা সম্পূর্ণটা তোমরা জানতে পারবে সামনের বুধবারের এপিসোডে। অর্থাৎ আমরা অজানা সত্যের ভিডিও দিই বুধবার এবং শনিবার করে। তো সামনের বুধবার তোমরা একটা বড় অ্যানাউন্সমেন্ট শুনতে পাবে, যেখানে তোমরা জানতে পারবে যে আমি কি শুরু করতে চলেছি অ্যাকচুয়ালি। এবং যেটা শুরু করতে চলেছি সেটা শোনবার পর তোমরা প্রত্যেকে, যারা যারা এই অজানা সত্যের ফ্যামিলির মেম্বার, তারা নিজেদের খুশিটাকে ধরে রাখতে পারবে না। তারা একদম নতুন রূপে এই অজানা সত্যটাকে উপভোগ করতে চলেছে। তাই তোমরা প্রত্যেকেই একটু ওয়েট করো সামনের বুধবারের এপিসোডের জন্য। সামনের বুধবারে তোমরা সমস্ত জিনিসটা জানতে পারবে। আজকের এপিসোডে তোমরা শুনতে চলেছ একটি ঘটনা, এবং এই একটি ঘটনা আমাকে লিখে পাঠিয়েছে রুফি। তিনি এর আগেও আমাদেরকে ঘটনা লিখে পাঠিয়েছিলেন। আজ তার ঘটনা আমি পড়ে শোনাবো। তো তোমরা চট করে কানে হেডফোনটা পরে নাও, নিজেদের বন্ধু বান্ধবদের সঙ্গে আজকের এপিসোডটাকে শেয়ার করে দাও, কারণ তাদেরকেও জানিয়ে দাও যে আমরা সামনে কি শুরু করতে চলেছি। আর তোমরা কমেন্ট করে জানিয়ে দাও কে কোথা থেকে শুনছো, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। তো শুরু করছি আজকের ঘটনা। রুফি ঘটনাটিকে যেরকম করে লিখেছে আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। হ্যালো রাজর্ষিদা, কেমন আছো? আশা করছি তুমি এবং অজানা সত্য পরিবারের সকল শ্রোতা বন্ধুরা অনেক ভালো আছো। আমি রুফি এবং আশা করছি তুমি আমাকে চিনতে পারছো। আমি এর আগেও তোমাকে একটা ঘটনা লিখে পাঠিয়েছিলাম, তুমি পড়ে শুনিয়েছিলে, আমার বেশ ভালো লেগেছিল। আজ আমি আরও একটা ঘটনা শুনেছি, যেই ঘটনাটা আমি তোমাকে লিখে পাঠালাম। আশা করছি এটাও তুমি পড়ে শোনাবে। ঘটনাটা আমি আমার বন্ধুর মুখ থেকে শুনেছি, যেমনটা শুনেছি তেমনটাই আমি তোমাকে লিখলাম। তখন আমি স্কুলের গণ্ডি পেরোইনি। বাবার চাকরির বদলি হয়েছে রংপুর থেকে নোয়াখালীর সোনাপুরে। বন্ধুদের ছেড়ে আসার কষ্ট, স্টেশনে সবার কান্নাকাটি, মনটা ভারী হয়ে গেছিল। সোনাপুরে পৌঁছে লোকজনের মালা দিয়ে বরণ, উৎসবের মতো অভ্যর্থনাও মনের জ্বালা কমাতে পারেনি। সোনাপুরে বড় বড় অফিসারদের বাংলো, ডিসি, এসপি, জেলা জজ, সবার বাড়ি একই জায়গায়। মাঝখানে শান বাঁধানো ঘাটের একটা দিঘি। বাংলোগুলো দেখতে অদ্ভুত। বেতের দেওয়াল, পাকা মেঝে, অ্যাসপারবেটের ছাদ, বড় বড় চত্বর, এবং গেট দিয়ে ঢুকলেই মনে হয় যেন একটা অন্য জগতে চলে এসেছি। প্রথম রাতেই ঘটল একটা অদ্ভুত কাণ্ড। খাওয়া দাওয়া শেষে যখন আমরা প্রত্যেকে ঘুমোতে যাব, হঠাৎ করেই ছাদের পাটাতন থেকে শব্দ আসতে শুরু করলো, ঠাস ঠাস করে, যেন কেউ কাউকে কোড়ার চাবুক মারছে। তারপর একটা মহিলার আর্ত চিৎকার, এমন রক্ত হিম করা কান্না যে শুনে শরীর পুরো শিউরে উঠল। শুধু আমি নই, বাড়ির সবাই শুনেছে সেই শব্দটা। মা, বাবা, আমার মেজ বোন প্রত্যেকে চমকে উঠেছিল। বাড়ির বাইরে 8 জন গার্ড দাঁড়িয়েছিল। বাবা তাদেরকে ডেকে জিজ্ঞাসা করলেন, এটা কিসের শব্দ? এটা কোথা থেকে এলো? গার্ডরা মুখ চাওয়াচাওয়ি করে বলল,
স্যার, আমরা কিছু জানি না। এমন শব্দ আগেও শুনেছি, কিন্তু কোনোদিন কিছু পাইনি। বাবা ছিলেন সাহসী মানুষ। দুজন গার্ডকে ছাদে পাঠালেন। তারা ফিরে এসে বলল, স্যার, ওপরে কিছুই নেই, শুধু পাটাতনে কিছু দাগ ছাড়া আর কিছু খুঁজে পাওয়া যায়নি। কিন্তু শব্দটা থামল না। রাত গভীর হতেই আরো ভয়ঙ্কর কিছু শুরু হলো। রাত তখন 2টোর কাছাকাছি। বিছানায় শুয়ে আছি। হঠাৎ মনে হলো কার যেন নিঃশ্বাস আমার ঘাড়ের কাছে, ঠান্ডা ভারী নিঃশ্বাস। গলায় যেন কারো ঠান্ডা হাতের স্পর্শ। আমার মেজ বোন, যে চিরকালই ভীতু, সে ভয়ে কাঁপতে কাঁপতে আমার ঘরে এসে বলল, এই দিদি, আমি তোর সাথে ঘুমাবো। আমি বুঝলাম যে কি হয়েছে, কিন্তু তাকে ভয় না দেখিয়ে বললাম, আচ্ছা থাক, ঘুমা আমার সঙ্গে। যত দোয়া দরুদ জানি পড়ে বুকে ফুঁ দিয়ে আমরা ঘুমিয়ে পড়লাম। কিন্তু এখানেই শেষ নয়। প্রায় প্রতি রাতেই একই ঘটনা। ছাদে চাবুকের শব্দ, মহিলার কান্না, কখনো গলায় ঠান্ডা হাত, কখনো ভারী নিঃশ্বাসের শব্দ। এক রাতে তো ঘটল ভয়ঙ্কর ঘটনা। শুয়ে আছি, হঠাৎ করেই মনে হচ্ছে কেউ যেন আমার গলার চিকন হাড়টা খুলে নিল। ভয় চোখ বন্ধ করে পড়ে আছি। সকালে উঠে দেখি কার্পেটের ওপর আমার আর আমার মেজ বোনের গলার 2টো হাড় পড়ে রয়েছে। এত অল্প বয়সে এমন অস্বাভাবিক ঘটনা। ভয়ে আমার বুকটা কাঁপছিল। মাকে বললাম যে, মা, আমাদের 2 বোনের গলায় যে চেনটা তুমি দিয়েছিলে সেটা সকালবেলা উঠে দেখি মেঝেতে পড়ে রয়েছে, কে যেন খুলে নিয়েছে। মা চুপ করে শুনে বলল, দেখছি কি করা যায়। কয়েক মাস এইভাবেই কাটল। বাবুর্চি চাচার সঙ্গে ভাব হয়েছিল। তাকে সবই বলতাম। তিনি মাথা নেড়ে বলতেন, হ্যাঁ বাবুয়া, এইসব এখানে ঘটে। এই যে এই বাংলোর পুরনো ইতিহাস আছে। কিন্তু কি ইতিহাস তা কেউ খুলে বলতো না। শীত এলো। নানি এসেছেন আমাদের দেখতে। একদিন বাবা বেগমগঞ্জে ট্যুরে গেলেন। সন্ধ্যা থেকে টিপ টিপ বৃষ্টি আর ঠান্ডা বাতাস। হঠাৎ নানি অসুস্থ হয়ে পড়লেন। রাত 10টার পর মা, মেজ বোন প্রত্যেকেই অসুস্থ। বাড়িতে আমি একা জেগে রয়েছি, এবং আমি একা যার শরীরে কোনো সমস্যা হয়নি। আমি একটা রহস্যের গল্পের বই নিয়ে পড়ছি, কান সজাগ। হঠাৎ মনে হলো নানি আমাকে ডাকছেন। আমি দৌড়ে গেলাম। দৌড়ে গিয়ে দেখি তিনি অঘোরে ঘুমোচ্ছেন। ফিরে আসতে মনে হলো আবার মা ডাকছে আমাকে। আমি গেলাম এবং গিয়ে দেখি তিনিও অঘোরে ঘুমোচ্ছে। আবার আমি মেজ বোনেরও ডাক পেলাম। গিয়ে দেখলাম সেও ঘুমোচ্ছে। তাহলে আমাকে বারবার তাদের গলার মতো করে কে ডাকছে? শীতের রাতে আমার ঘাম ঝরছে। এতবার আমি কানে ভুল শুনবো, এটা তো হতে পারে না। এটা স্বাভাবিক নয়। বুকের ভেতরটা শিরশির করছে। মনে মনে বললাম,
ভয় পেলেই ক্ষতি, সাহস রাখতে হবে। আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিলাম, কিন্তু ভয়টা যেন কাটছে না। নিজের ঘরে ফিরে এসে শুয়ে পড়লাম। মশারি টাঙায়নি সেই দিনকে, কারণ বারবার উঠতে হতে পারে। হঠাৎ মনে হলো কেউ যেন আমার পায়ের কাছে এসে বসলো। আমি লেপ দিয়ে পুরো মুখটা ঢেকে ফেললাম এবং ভাবলাম সবাই অসুস্থ, সবার দরজা বন্ধ, গার্ড বাইরে, তাহলে এখানে এসে কে বসবে? কিন্তু মনের ভেতর থেকে দেখি ভয়টা সরছে না। লেপটা একটু ফাঁক করে দেখি একজন মহিলা ঘোমটা মাথায় আমার পায়ের কাছে এসে বসে মিছিমিছি হাসছে, চোখে অদ্ভুত দৃষ্টি, যেন আমার ভেতরটা সে দেখে নিচ্ছে। ভয় আমি মুখ ঢেকে ফেললাম। ভয় পেলেই ক্ষতি, আমি ভয় পাবো না। বারবার বলছি, আয়াতুল কুরসি, সূরা, ফালাক, নাস, যত দোয়া দরুদ জানি আমি সব পড়ছি। সাহস করে একবার লাথি মারলাম, কিন্তু কিছুতেই কিছু ঠেকলো না। মনে পড়ল অশরীরী জিনিসের আকৃতি থাকে, অবয়ব থাকে না। হাত পা হিম হয়ে আসছে। লেপ ফাঁক করে দেখি মহিলা তখনও হাসছে। আমার ঘরের জানলা সব সময় খোলা থাকে। শীতেও একটা জানলা খোলা ছিল। জানলা দিয়ে গন্ধরাজ ফুলের গাছ দেখা যাচ্ছে। বারবার জানলার দিকে তাকাচ্ছি যদি গার্ডদের দেখতে পাই, কিন্তু কেউ নেই। সময় যেন থেমে গেছে। এমন সময় হঠাৎ করেই ফজরের আজানের শব্দ। সঙ্গে সঙ্গে সেই মহিলা সেই জায়গা ছেড়ে উঠে জানলা দিয়ে বেরিয়ে গেল। গন্ধরাজ গাছের সঙ্গে মিশে গেল যেন। আমি হতভম্ব হয়ে তাকিয়ে আছি। জানলার রড ভেদ করে একটা মানুষ কিভাবে যেতে পারে? এটা কখনোই একটা মানুষ হতেই পারে না। আমি সকালে মাকে সমস্ত কিছু খুলে বললাম। মা চুপ করে শুনলেন। বেলা হলে আরদালিকে ডেকে জিজ্ঞেস করলেন কোনো কামেল ফকিরের খোঁজ আছে কিনা এখানে। আরদালি বলল একজন ফকির আছেন, টাকা নেন না, সবার উপকার করেন। মা তাকে ডেকে পাঠালেন। ফকির এলেন। মা সব কিছু খুলে বললেন। তিনি আমার কপালের দিকে তাকিয়ে আমার ঘরে এলেন। জানলার কাছে দাঁড়িয়ে গন্ধরাজ গাছটার দিকে অনেকক্ষণ ধরে তাকালেন, কিন্তু আমল করে গাছে আর জানলায় ফু দিলেন। আমাকে বললেন এশার পর জানলাটাকে বন্ধ রাখবে, ফজরের নামাজের সময় খুলবে। কেউ টোকা দিলেও কিন্তু এই জানলা খুলবে না। সেই ফকির মাকে বললেন ওই গাছের নিচে একটা মেয়েকে খুন করে পুঁতে রাখা হয়েছিল। তার দেহ মাটির সঙ্গে মিশে গেছে। মেয়েটি ভয় পেলে ক্ষতি করত, কিন্তু আল্লাহর কালামের বরকতে রক্ষা পেয়েছে। বাবা ফিরে এলেন এবং সব শুনে বললেন ফকির যা বলেছেন তাই মেনে চলো। তারপর থেকে এশার পর জানলা বন্ধ রাখতাম এবং প্রতি রাতে জানলায় টোকা শুনতাম, কিন্তু খুলিনি। গলায় ঠান্ডা হাত, নিঃশ্বাসের শব্দ আর এইসব কিছু ঘটেনি। তবে ছাদে চাবুকের শব্দ আর মহিলার কান্না থামেনি। 30 বছর পেরিয়ে যায়। MA পাশ করে অধ্যাপনা করছি, কিন্তু সেই বাংলোর ঘটনা আমি আজও ভুলে উঠতে পারিনি। কি ছিল সেটা? কে ছিল সেই মহিলা? সত্যি কি গন্ধরাজ গাছের নিচে কেউ তাকে পুঁতে রেখেছিল? প্রশ্নগুলো এখনো মনে জাগে, কিন্তু উত্তর মেলে না। দাদা, এই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটা তোমার অনেক ভালো লেগেছে। ভালো লাগলে ঘটনাটিকে পড়ে শুনিও।
বেশ অসাধারণ একটি ঘটনা আমরা শুনে নিলাম রুফির কাছ থেকে। আশা করছি এই ঘটনাটা তোমাদের প্রত্যেকের অনেক ভালো লেগেছে। তো এরকমই ঘটনা শুনতে থাকলে শুনতে চাইলে সাবস্ক্রাইব করো আমাদের এই চ্যানেলটাকে। আর বুধবারের এপিসোডটা কিন্তু আমি বারবার বলছি, বুধবারের এপিসোডটা কিন্তু তোমরা দেখতে একদমই ভুলো না, কারণ ওই এপিসোডে আমি একটা বড় অ্যানাউন্সমেন্ট করব। আর যারা যারা আজকের এপিসোডটাকে শুনবে না তারাও যাতে আগে থেকে এই ইনফরমেশনটা পেয়ে যেতে পারে, তার জন্য আমি কমিউনিটি পোস্টে একটা পোস্ট করে দেবো। সবাই তোমরা দেখে নিও, সবাই তোমরা বুধবারের এপিসোডটার জন্য একটু ওয়েট করে যেও, বড় একটা অ্যানাউন্সমেন্ট সেখানে তোমরা দেখতে পারবে। যাই হোক, আজকের এপিসোডটা এখানেই শেষ করব। তো চলে যাচ্ছি আজকের এপিসোডের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন অনুভব, আমাদের সঙ্গে রয়েছেন স্বপ্না বজাল, তানিয়া মল্লিক কমেন্ট করেছেন, রিকা এমডি মঞ্জু কমেন্ট করেছেন, আকাশ রয় কমেন্ট করেছেন, অমিতা ঠাকুর, গীতা গোস্বাম, আসিফ ইকবাল কমেন্ট করেছেন, বিদাস এফএফ, চুমকি ঘোষ, জয় বাবা লোকনাথ, সুরাজ শান্ত্র কমেন্ট করেছেন, অলিভিয়া মল্লিক। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ জানাই কমেন্ট করবার জন্য। তোমরা এইভাবেই কমেন্ট করো, ভালোবাসা দিতে থাকো আর এই পরিবারটাকে বড় করতে থাকো। আর যত যত এরকম নতুন আপডেট আসতে থাকবে সেই আপডেটের সঙ্গে তোমরা যুক্ত থেকো, তোমাদের ভালো লাগবে। তোমাদেরকে আরও অনেক বড় কিছু উপহার দেওয়ার প্রস্তুতি নিচ্ছি, তো সঙ্গে থাকো। দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকো আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।